নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালেই এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। নাক্ষংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ, ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি, শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই।
পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। আজকে উদারপন্থী হয়ে গেছে সবাই। আমার কথা আমি বলতে পারবো না, আমার স্টেজ আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্রান্ত। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। বিশেষ করে নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি ছিল তা কিছুই হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদের দেয়া হয় মশারি। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই ১০৪ নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছে সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের ভেতরের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয় নতুন মশারি। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। দ্রুত ময়লা আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে নিয়মিত মাইকিং ও জনসচেতনতামূলক সভা। মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। পাশাপাশি আহতদের পাশেও দাঁড়াচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে ১৩ কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত ১৬ জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো ২৫ পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। পাহাড়ের চূড়ায় ক্রেচের উপর ভর করে সময় সংবাদকে বর্ণনা দেন পা হারানোর ঘটনা। যখন গরু নিয়ে আসি, প্রায় আমরা ১৫-২২ জন ছিলাম, তখন সবাইকে বের করে দেওয়ার পরে আমি মাইনে বিস্ফোরণ আহত। জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু, সিগারেট কিংবা মাদক আনতে গিয়ে এখন চিরতরে পঙ্গু, আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারও নাকায় এখন অবস্থা এইরকম। আমরা সীমান্তে গিয়েছিলাম গরু পার করার জন্য, মাইন খেয়েছি বাঁশ কাটার জন্য আর কি, মায়ের মারে ওখানে বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং আর জনসচেতনতামূলক সভা করে মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে এবং কমে আসছে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা। যার ক্ষতিটা হচ্ছে সে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সে সারা জীবনের জন্য তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে, সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত ১ মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে, এতে যেভাবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয় ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগতভাবেও এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। নাইখংছড়ি সীমান্তে ৩০টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে ছাত্র জনতা। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীদের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ধীরে ধীরে চেনা রূপে ফিরছে খাগড়াছড়ি শহর, সেই সঙ্গে স্বস্তি ফিরেছে জনমনে। শনিবার সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিবৃতিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনো বহাল আছে ১৪৪ ধারা। এর মধ্যেও দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আসতে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করে এই সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই। এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন ৩ পাহাড়ি, আহত হন ১৬ সেনা সদস্য, ৬ পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ, খাগড়াছড়ি। শপথে বহাল সহ ৬ দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুত ও ওএসডি কর্মীরা।
বেলা 12টার দিকে ফৌজদারহাটের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রাম অঞ্চলের 5,500 কর্মকর্তাকে চাকুরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। শিগগিরই কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল করা সহ 6 দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে 24 ঘন্টা আলটিমেটাম দেন তারা। দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ করে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কে 3 কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়। সময় সংবাদ আরও থাকছে। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দলসহ শুভাকাঙ্ক্ষীরা। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। চিকিৎসা শাস্ত্রের মানুষটি বেছে নিতে পারতেন সহজ পথ, কিন্তু তিনি ঝুঁকলেন লেখালেখিতে। 96 বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। শোক র্যালি করে মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তার দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় 2 অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। ওনার এই যে চলে যাওয়াটা আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা। এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। তারা বলছিলেন, দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। গত 7 দশক ধরে তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথে হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা মিলিয়ে আহমদ রফিকের লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয় রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পরিবহনে চাঁদা তোলার অভিযোগে 2 জনকে আটকের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, সকালে শহরের আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করছিল বেশ কয়েকজন। বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকা দিয়ে ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 পুলিশ সদস্য। এ সময় 2 চাঁদাবাজকে আটক করলে পুলিশের ওপর 40 থেকে 50 জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। ছিনিয়ে নিয়ে যায় আটক 2 জনকে। আহত হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে, কিন্তু এমনিতে আমাদের এক্সটার্নাল কোনো ইনজুরি মার ছিল না। তো আমরা ইমার্জেন্সি থেকে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। কিছু পরীক্ষা তাও আমরা করেছি, যে আমরা বাইরে থেকে যেটা দেখেছি এক্সরেতে কোনো কিছু আসে কিনা সেটা। তবে যতটুকু আমরা দেখেছি যে আমাদের এক্সটার্নাল ইনজুরি নাই।
কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি, চুলের কাট, পোশাক পরিচ্ছদও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতোই। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI এর উপপরিচালক পরিচয়ে ওঠা বসা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। এসব পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ফুটপাত থেকেও করতেন চাঁদাবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়েও হাতিয়ে নিতেন টাকা। সম্প্রতি রায়ের বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন জাহিদ নামের সেই প্রতারক। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের মেরি স্টোপস গলি। বৃহস্পতিবার গলির মাথায় ভ্যানে সবজি বিক্রি করছিল এক বিক্রেতা। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ভ্যান সরাতে বলে চলে যান। 1 ঘন্টা পর এসে এবার ভ্যান দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, দাবি করেন চাঁদা না দেয়ায় বিক্রেতাকে মারধর শুরু করেন। সেই আনস বাইকারে গুলি করমু ফালাই দম, বড় কর্মকর্তা NSI সে আমার বহুত হুমকি দিছে, ধাক্কা মারছে, যে আমার যে ক্যাশে ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে আসেন পাশের বাস কাউন্টারের ম্যানেজার। এতে তার উপরও ক্ষুব্ধ হন জাহিদ। কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। উল্টো কাউন্টার ম্যানেজারকে চাঁদাবাজ দাবি করে তার কাছেও চাঁদা চান তিনি। গোয়েন্দা বিভাগ এটা অফিসার, উনি 11 সংস্থা নিয়ে কাজ করে, ওনার ফুল পাওয়ার। উনি আমাদের চাঁদা চাইছে, আমি চাঁদা দিয়ে বিদায় আমার সাথে হ্যারাসমেন্ট করছে আমার। শুরু হয় জটলা, এগিয়ে আসেন আশপাশের দোকানিরা। যারা সামনে আসছে সবার উপরই চড়াও হন জাহিদ। একজনকে মেরে গুরুতর জখম করেন তিনি। 2 হাত দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মনে হয় যে আমার কলিজা ফেটে যেতেছে, আসমান থেকে মনে কিছু ভেঙে পড়ছে। এরপরে আবার পাড়া উঠে ওইখানে আবার একটা বাড়ি মারছে, তখন আমি সেন্সলেস হয়েছি। ফুটপাত থেকে শুরু করে এই এলাকার বেশিরভাগ দোকানপাট থেকেও কিছুদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবাই এই অত্যাচারগুলোই করছে উনি, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এত অত্যাচার করতে উনি। কারোর ওষুধের দোকানতে ওষুধ নিলে টাকা দিতেছে না, বাজার করলে বাজারে টাকা দিচ্ছে না, কেমন যেন ও এমন একটা পাওয়ারফুল দেখায়। পরে রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে জাহিদকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। কোমরে থাকা পিস্তলটি নকল, ওয়াকিটকি নিম্নমানের। তার এমন কারসাজিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধোঁকা খেয়েছেন বিভিন্ন সময়। গোয়েন্দা সংস্থারা ইউজুয়ালি প্রকাশ্যে অস্ত্র, ওয়াকিটকি এগুলো ক্যারি করেন না এবং নিজেকে পরিচয় দেন না যে আমি এই সংস্থার সাথে কাজ করি। কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন রকম খুবই অসামঞ্জস্যপূর্ণ আনসার দিচ্ছিল, যে কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং অনুমতি পেয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরবর্তীতে প্রকাশ পায় যে আসলে কোনো গোয়েন্দা সংস্থার সদস্য না। আটকের পর জাহিদের কাছ থেকে পাওয়া যায় কাস্টমস গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার ভুয়া আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের 7টি ATM কার্ড ও একটি গাড়ি। গাড়িটি ভাড়া করে চাঁদাবাজি ও প্রতারণায় ব্যবহৃত হয়েছে। গাড়িটা হচ্ছে একটা রেন্টেকারের কাছ থেকে নিয়েছে, সে 3 মাস ধরে ভাড়া দেয় না, ওই যে একই পরিচয় দিয়ে নিয়েছে। সে আসলে 5 আগস্টের পর থেকে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং আসলে প্রতারণা করে অনেকের কাছ থেকে হয়তো অনেক রকম সুবিধা নিয়েছে। চাঁদা চাইলে তার পরিচয় যাই হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 পর্বতশৃঙ্গ জয়ের অভিজ্ঞতা শোনালেন বাবর আলী। বাংলাদেশি হিসেবে গড়লেন ইতিহাস। প্রথম অভিযানেই সাফল্যে উচ্ছ্বসিত তানভীর। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি দিয়ে প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরে 60নল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি।
এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। এবার চট্টগ্রাম বিভাগের খবর। ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়া সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্বব্যাংকের 650 মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত স্থাপনা নির্মাণ শুরু হবে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী 8 মাস ধরে চলবে এই প্রকল্পের ফাইল ওয়ার্ক, এর পরেই শুরু হবে মূল গ্রাউন্ড ওয়ার্ক। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলো, তা সম্ভব হয়নি। একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্যান্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সংযোগ সড়কে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। আর বলা চলে এই চরাঞ্চল এবং জলাভূমিতে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশের আধুনিক বন্দর বে টার্মিনাল। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের 650 মিলিয়ন মার্কিন ডলার নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের এক করে 2 বিলিয়ন মার্কিন ডলার। দুইটা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার DP ওয়ার্ল্ডের সাথে। সেখানেও তারা ধরেন $1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রে জলকেলি, সৈকতে ঘোড়ায় চড়া কিংবা জেটস্কিতে দূর সমুদ্রে ঘুরে সময় কাটছে পর্যটকদের। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে তাদের ব্যবসা চাঙ্গা, তবে নিরাপত্তা জোরদার করার দাবি তাদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাদুন রুবেলের রিপোর্ট। কেউ নোনা জলে গোসল করছেন, কেউ বা বালিয়াড়িতে স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, অনেকে আনন্দ করছেন ঘোড়ায় চড়ে। টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগর পাড় ছাড়াও সৈকত সংলগ্ন প্রতিটি পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। স্মৃতির পাতায় সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ছবি তুলছেন অনেকেই। ছেলে মেয়ে বললো যে না বাবা ঘুরতে যাব, তাই আসলাম। মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে এসেছি, আমার বাচ্চার সাথে খেলতেছি, সেও খুশি হচ্ছে, আমারও অনেক ভালো লাগছে। এর আগেও আসছে, খুব ভালো লাগছে, আবারও আসছে এবং ঘোড়া পিঠে উঠছে, এটা আরও ভালো লাগছে। ভ্রমণ পিপাসুদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা, তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি তাদের। কক্সবাজারে এখন আমাদের ব্যবসার মৌসুম,
এই সকাল সন্ধ্যা বা রাতের বেলা যেতে নিরাপত্তা জোরদার থাকে। প্রথম থেকে আশাবাদী ছিলাম পর্যটকদের আনাগোনা কিন্তু আমাদের এক্সপেকটেশন লেভেল অনুসারে থাকবে। আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। ব্যবসায়ীদের তথ্য মতে 4 দিনের সরকারি ছুটিতে অন্তত 5 লাখ পর্যটক এসেছেন কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়াই ৮হাজারির শিখর আরোহণ করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন। এদিকে প্রথমবারেই একই পর্বত আরোহণ করে সফল হয়েছেন আরেক বাংলাদেশি তানভীর আহমেদ। গত ২৬ অক্টোবর স্পর্শ করেছেন পৃথিবীর ৮ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। দেশে ফিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দুই পর্বতারোহী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ৮০০০ মিটারের বেশি উচ্চতার পর্বত আছে পৃথিবীতে ১৪টি। এই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় 1/3। ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। আর বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই ৮হাজারি শিখর আরোহণ করে। গত ২৬ অক্টোবর ভোরে স্পর্শ করেছেন পৃথিবীর ৮ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। এটি বাবরের চতুর্থ ৮হাজারি শৃঙ্গের সফলতা। বাবর ছাড়াও একই দিনে মানাসলু পর্বতের শিখরে আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি তানভীরের প্রথম ৮হাজারি শিখর অভিযান ও প্রথম অভিযানেই এসেছে এই সাফল্য। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দুই পর্বত আরোহী। প্রত্যেকটা স্টেপ ইট বিকামস মোর ডিফিকাল্ট অক্সিজেন ছাড়া। আমি দেখছি যে যেমন আমার সাথে যে ক্লাইম্বিং গাইড ছিল ও অক্সিজেন ইউজ করছে। সামনের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে ৮-১০টা ৮হাজার মিটার বাকি রয়ে গেছে, তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে চাই। আমার জীবনের প্রথম ৮০০০ মিটার এবং এটা অনেক বড় সিদ্ধান্ত ছিল যে ৮০০০ মিটারে যাব। সেই চিন্তা থেকেই মানাসলু এবং টাইম ফ্রেম বা সব কিছু মিলিয়ে ওইটা বাবরেরও প্ল্যান ছিল ওই সময়। সো একসাথেই অভিযানটা সম্পন্ন হয়েছে। বাবর ইতোপূর্বে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে এবং ১০ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা ১ নামে ৩টি ৮০০০ মিটারের অধিক উচ্চতার পর্বত আরোহণ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস। হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধ বন্ধের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে। জিম্মিরা যাতে তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি। সবাই ঐক্য
ঐক্যবদ্ধ ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের ২০ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। দু একটা ম্যাচ অথবা সিরিজ জিতে লাভ নেই, বরং সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে জিততে হবে বড় কোনো শিরোপা। মত সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের। সিনিয়রদের ছেঁটে ফেলে ভালো করেছে বাংলাদেশ। কয়েক ম্যাচ পারফর্ম না করলেও তাওহিদ হৃদয়, শেখ মেহেদীদের আগলে রাখার পরামর্শ এই ক্রিকেট বিশ্লেষকের। দুবাই থেকে ফিরে সাব্বির মিথুনের প্রতিবেদন। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও সঞ্জয় মাঞ্জরেকারের মাঝে দেখা হতো সুনীল গাভাস্কারের প্রতিভা, তবে প্রত্যাশা পূরণ হয়নি। ক্রিকেট ছাড়লেও ক্রিকেটের সাথেই আছেন। অবশ্য সাবেক ভারতীয় ওই ক্রিকেটারের প্রথম ভালোবাসার নাম ক্রিকেট নয়, ক্রিকেট ইজ মাই সেকেন্ড লাভ। পছন্দ কিশোর কুমার। বাংলা না বুঝলেও বাংলা গানটা বেশ পছন্দ। গানের মতো বাংলাদেশ ক্রিকেটেরও খোঁজ রাখেন নিয়মিত। তার মতে পঞ্চপাণ্ডব খ্যাত সাকিব মাশরাফিদের পেছনে ফেলে ভালো করেছে টিম টাইগার। ইন্টারন্যাশনাল ডেবিউটেন্ট 15 ইয়ার্স ব্যাক। 10-15 বছর আগে অভিষেক হওয়া সিনিয়রদের মাঝে টি-20 মনোভাব তেমন থাকে না। ব্যাটারদের জন্য আগে আউট না হওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ। তবে নতুন জেনারেশন টি-20-র জন্য আরও মানানসই। যেমন অভিষেক শর্মা, ও কিন্তু সেঞ্চুরি করতে খেলে না, বরং প্রতিটা বলে সর্বোচ্চ ফল আনতে চায়। দ্বিপাক্ষিক সিরিজে পারলেও বৈশ্বিক মঞ্চে ব্যর্থ বাংলাদেশ। এশিয়া কাপের আগেও সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছে সামর্থ্য নিয়ে। সঞ্জয়ের মতে সমালোচনা যৌক্তিক, লাভ নেই দ্বিপাক্ষিক সিরিজের অর্জনে। যারা বাংলাদেশের সমালোচনা করে তাদের আপনি দোষারোপ করতে পারবেন না, কারণ বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে এবং তাদের লক্ষ্য হওয়া উচিত শিরোপা জেতা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও নেই স্বস্তি। এশিয়া কাপেও ছিল একই অবস্থা। পাকিস্তান ম্যাচে ডট বলের সংখ্যাটা 60-এর বেশি। বাংলাদেশের মতো দলের শারীরিকভাবে প্রচন্ড ফিট আর অ্যাথলেটিক হতে হবে, কারণ এটাই শুধু নিয়ন্ত্রণে থাকে। রানিং বিটুইন উইকেটে আরো অ্যাক্টিভ হতে হবে। এখন তো ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি বড় উদাহরণ। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষে যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচের জন্য মেসিকে রেখে 28 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন 3 ফুটবলার। 2 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো ফার্নান্দেজ। লম্বা সময় পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন মার্কোস সেনেসি। আগামী 10 অক্টোবর ফ্লোরিডার মায়ামি গার্ডেনে ভেনেজুয়েলা ও 13 অক্টোবর শিকাগোতে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ছিল সময় সংবাদে।